আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে স্ট্রঙ্গাইলার স্টারকোরালিস, যেটা এক টাইপের নেমাটোড। এটার তিনটা মেজর ফর্ম থাকে। একটা হচ্ছে প্যারাসাইটিক ফিমেল, ফ্রি লিভিং ফিমেল, ফ্রি লিভিং মেল। তো বোঝা যাচ্ছে এটার কোনো প্যারাসাইটিক মেল ফর্ম থাকে না। এখানে এটাই লেখা যে মেল ওয়ার্মরা সবসময় ফ্রি লিভিং থাকে, ফিমেলরা ফ্রি লিভিংও থাকতে পারে, প্যারাসাইটও থাকতে পারে। প্যারাসাইটিক যারা, তারা হচ্ছে ইউজুয়ালি স্মল জিআইয়ের শুরুর দিকে থাকে, স্পেসিফিক্যালি বললে ডিওডেনাম এবং আপার জেজুনাম। মরফোলজিক্যালি অ্যাডাল্ট ওয়ার্মরা 2 থেকে 3 মিলিমিটার হয় সাইজে। তাদের এগরা হচ্ছে 50 থেকে 70 মাইক্রোমিটার হয় সাইজে। তো এই অ্যাডাল্ট ওয়ার্মরা হচ্ছে নর্মাল নেমাটোডদের মতো সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, ইলংগেটেড থাকে। তাদের ওরাল এন্ডে হচ্ছে 3টা লিপ থাকে এবং তাদের ইসোফেগাসটা হচ্ছে ডাবল বাল্বড অ্যাপিয়ারেন্স থাকে, একটা পোস্টেরিয়র বাল্ব থাকে বড়, এবং এই বাল্বটাকে সারাউন্ড করে থাকে 3টা গ্ল্যান্ড, ইসোফেজিয়াল গ্ল্যান্ডস। এবং তাদের হচ্ছে ভেন্ট্রাল সারফেসের মাঝামাঝি একটা অ্যানাস থাকে, যেটাকে মিড ভেন্ট্রাল অ্যানাস হিসাবে বইতে ডেজিগনেট করা হয়েছে। এবং যারা হচ্ছে ফিমেল, মেনলি আমরা ফিমেলটাই হিউম্যান বডিতে পাই প্যারাসাইটিক হিসাবে। তাদের হচ্ছে অ্যাজ ইউজুয়াল জেনিটাল অর্গান থাকে, ওভারি থাকে। ওভারিগুলি হচ্ছে ওভিডাক্টে মিট করে, ওভিডাক্টের সঙ্গে একটি ইউটেরাস কানেক্টেড থাকে। ইউটেরাসটা হচ্ছে ভ্যাজাইনাতে ওপেন করে এবং ভ্যাজাইনা এক্সটেরিয়ারলি ভালভাতে ওপেন করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাডাল্ট ওয়ার্ম। এগ হচ্ছে যেটা আগে বললাম 50 to 70 মাইক্রোমিটার ইন সাইজ। তাদের হচ্ছে মেইনলি যেটা এখানে ইম্পর্টেন্ট আমাদের জানা লাগবে, এরা ওভিভিভি প্যারাসাইট, মানে হচ্ছে এগরা হ্যাচ করার অলমোস্ট সাথে সাথে লার্ভা করে, মানে এগ লে করার সাথে সাথে লার্ভা হ্যাচ আউট করে। এবং 5 থেকে 10টা এগ পার ইউটেরাস সিঙ্গেল রোতে অ্যারেঞ্জ থাকে যখন বডিতে থাকে লার্ভা। এটা বেশ ইম্পর্টেন্ট টু নোট। এখানে 4টা L1 to L4 স্টেজ আছে, বাট আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে L1 এবং L3 নিয়ে। L1টা হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা, যেটা হচ্ছে ডায়াগনস্টিক ফর্ম, স্টুলে পাওয়া গেলে এটা মোটামুটি ডায়াগনস্টিক। আর L3 ফর্মটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। এই ফর্মটাই হচ্ছে ফ্রি লিভিং বা মোটাইল অবস্থায় থাকে এবং তারা এনভায়রনমেন্ট থেকে আর কি হিউম্যানদের ইনফেক্ট করে। এখানে সেগুলো আর কি মেনলি লেখা যে L1 লার্ভা হচ্ছে ডাবল বাল্ব ইসোফেগাস থাকে, একটা শর্ট বাক্কাল ক্যাভিটি থাকে। এটা ইম্পর্টেন্ট কারণ এটা হুকওয়ার্মের সঙ্গে একটা ডিফারেন্সিয়েটিং ফিচার। আর এটা হচ্ছে L1 ফর্মটা গাটেই পাওয়া যায় এবং এখান থেকে হ্যাচ আউট করে আর কি লার্ভাগুলি বের হয়, এবং এটা হচ্ছে স্টুলের ডায়াগনস্টিক ফর্ম যদি স্টুলে পাওয়া যায়। আর L3 যেটা ফিলারি ফর্ম, এটা এনভায়রনমেন্টে পাওয়া যায়, ইনফেক্টিভ ফর্ম। এখানে ভেরি ইম্পর্টেন্ট টু নোট, ওদের লং ইসোফেগাস থাকে এবং ফিশ টেইল অ্যাপিয়ারেন্স থাকে, কারণ ওদের লেজটা এরকম করে নচড থাকে, অনেকটা দেখতে মাছের লেজের মতো, ওই জন্য এটাকে ফিশ টেইল অ্যাপিয়ারেন্স বলে। এটা ইম্পর্টেন্ট। লাইফ সাইকেলের 3টা যে আমাদের জিনিস, হোস্ট, ইনফেক্টিভ ফর্ম এবং মোড অফ ট্রান্সমিশন, এই 3টা স্ট্রেট ফরওয়ার্ড। যদিও স্ট্রঙ্গাইলয়েড স্টারকোরালিস আমার দেখা মতো সবচেয়ে ডিফিকাল্ট লাইফ সাইকেল আলা একটা প্যারাসাইট। তো এটার হোস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল অন্য নেমাটোডদের মতো অনলি ম্যান। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে L3 লার্ভা, যেটা হচ্ছে আমাদের ফিলারি ফর্ম লার্ভা। আর মোড অফ ট্রান্সমিশন হচ্ছে মেইনলি ডাইরেক্টলি স্কিন পেনিট্রেশন বাই ফিলারি ফর্ম লার্ভা অথবা অটো ইনফেকশন। এবার আমরা লাইফ সাইকেলটায় আসি। এখানে লাইফ সাইকেল দেখা যাচ্ছে যে একটা ফিলারি ফর্ম লার্ভা সয়েল থেকে স্কিন পেনিট্রেট করে ঢুকবে এবং সেইটা হচ্ছে L3 ফর্মে থাকবে, যেহেতু এটা ফিলারি ফর্ম এবং ইনফেক্টিভ ফর্ম। তো ইনফেক্টিভ ফর্ম অফ লার্ভাটা স্কিন পেনিট্রেশনের পর ভেনাস সার্কুলেশনের মাধ্যমে লাংসে যাবে, লাংস ট্র্যাকিয়া হয়ে ব্রঙ্কাই ল্যারিংস হয়ে দেন হচ্ছে আলটিমেটলি রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আমাদের জিআই ট্র্যাক্টের দিকে আগাবে। তো যখন এটা রেসপিরেটরি ট্র্যাক্টের এন্ডে স্পুটাম আকারে থাকবে, সেই স্পুটামটা সোয়ালোয়িংয়ের মাধ্যমে ফ্যারিংস থেকে স্মল গাটে ট্রান্সফার্ড হবে। স্মল গাটে হচ্ছে আমাদের L3 ফর্ম ছিল, L3 ফর্মটা মোল্টিং হয়ে একটা অ্যাডাল্ট ফিমেল ফর্মে আসবে। সো L3 থেকে অ্যাডাল্টে আসছে। এই অ্যাডাল্টটা হচ্ছে উইদাউট এনি মেল ওয়ার্ম, ওটা পার্থেনোজেনেসিস নামের একটা প্রসেসে উইদাউট ফার্টিলাইজেশন একটা এগ লে করবে, অফস্প্রিং প্রডিউস করবে। তো এই পার্থেনোজেনেসিসের মাধ্যমে হচ্ছে এগ প্রডিউস হলো, এগ কন্টেনিং লার্ভা। তো এই এগের মধ্যে হচ্ছে L1 লার্ভা থাকবে ক্লিয়ারলি। তো এই এগটা গাটে হ্যাচ আউট করবে, হ্যাচ আউট করে হচ্ছে L1 লার্ভাটা এক্সপ্রেসড হবে। L1 লার্ভাটা আবার এনভায়রনমেন্টে হচ্ছে L3 লার্ভা হিসেবে মোল্টিং করবে। এখানে মোল্টিংটা লিখি না, মোল্টিং করবে। মোল্টিং করার পর হচ্ছে এই L3 লার্ভাটা আবার ফার্দার মোল্টিং করবে এনভায়রনমেন্টে, অ্যাডাল্ট ওয়ার্ম ফর্ম করবে। দেন হচ্ছে সেই অ্যাডাল্ট ওয়ার্মটা এনভায়রনমেন্টে ফার্টিলাইজেশন করবে। এই ক্ষেত্রে পার্থেনোজেনেসিস হচ্ছে না, কারণ এনভায়রনমেন্টে তো ফ্রি লিভিং মেল ফিমেল দুইটাই থাকছে। তো ফার্টিলাইজেশনের পর এগ হচ্ছে করবে, সয়েলে থেকে যাবে। সেই সয়েলটা থেকে হচ্ছে আবার মানে এগের মধ্যে হচ্ছে আবার র্যাবডিটিড ফর্ম বা L1 লার্ভাটা করবে, ম্যাচিওর করবে। সেই লার্ভাটা বের হয়ে হচ্ছে আবার মোল্টিং করে L3 লার্ভা ফর্ম করবে। সো এখানে আবার L1 to L3 ফর্ম করে করবে, আবার ফার্দার ইনফেকশন করবে। এখানে একটু ইন্ট্রিকেট ব্যাপার আছে যে
আমাদের L1 লার্ভাটা গাটে L3 ফর্ম হলো, তো এনভায়রনমেন্টে রিলিজ হওয়ার সাথে সাথে এরা কয়েকটা পাথওয়ে ফলো করতে পারে। যদি টেম্পারেট এনভায়রনমেন্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্টলি ওরা এটা, এই যে L3টা বের হয়েছিল এনভায়রনমেন্টে, এটা ডাইরেক্টলি ইনফেক্টিভ ফর্ম হিসেবে কাজ করবে, এটাকে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলে। আবার হচ্ছে এটা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হিসেবে কাজ করতে পারে ইন কেস অফ ট্রপিক্যাল এনভায়রনমেন্ট। আর L3 লার্ভাটা যদি এই এনভায়রনমেন্টে এক্সপ্রেস না হয়ে আবার নিজের পেরিয়ানাল রিজিয়ন নিজেই আবার ইনফেক্ট করে, সেক্ষেত্রে এটা অটো ইনফেকশনও করতে পারে। বেশ কমপ্লিকেটেড একটা সিস্টেম, একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপর আসি আমরা ক্লিনিক্যাল ফিচার্সে। ক্লিনিক্যাল ফিচার মেনলি দুইটা স্টেজের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে লার্ভাল ফেজ আর একটা হচ্ছে অ্যাডাল্ট ফেজ বা L3 যে ইনফেক্টিভ ফেজ, এই দুইটার উপর। তো যেটা মাইগ্রেটিং লার্ভা, এর ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম কেসে অ্যাসিমটোমেটিক র্যাশ ডেভেলপ করতে পারে। র্যাশটা আর্টিকারিয়াল বা ম্যাকুলোপ্যাপুলার হয়ে থাকে এবং এটা ইউজুয়ালি সাইট অফ এন্ট্রিতেই করে থাকে, লেশন করে থাকে, পার্টিকুলারলি পেরিয়ানাল বা পেরিনিয়াল রিজিয়ন। কিউটেনাস লার্ভা মাইগ্রেন্স, এটা একটা ইম্পর্টেন্ট, শর্ট নোটে অনেক সময় আসে। এটাও একটা মাইগ্রেটিং লার্ভার মেইন আর কি প্যাথোলজিক্যাল যে ফিচারটা। এই ক্ষেত্রে হচ্ছে ওরা একটা র্যাশ ক্রিয়েট করে, যেটা প্যাথোগনোমিক সার্পিজিনাস র্যাশ বলে। এটা হচ্ছে মেনলি থাইতে হয় এবং এটাকে লার্ভা কারেন্স বলে, কারণ কারেন্টের বেগে আর কি লার্ভা চলতে থাকে, এরকম বোঝায় যে 10 সেন্টিমিটার পার আওয়ার বেগে এই চলতে থাকে এবং সে সময় এই র্যাশটা আর কি এক্সপ্রেসড হয় থাইতে। অ্যাডাল্ট ওয়ার্মের ক্ষেত্রে মাইল্ড ইনফেকশনের ক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া দেখা যায় অথবা কনস্টিপেশন দেখা যেতে পারে, আর পিউডি লাইক এপিগ্যাস্ট্রিক একটা পেইনও পাওয়া যেতে পারে। এবং যদি এক্সরে করা হয় এটা অনেকটা ক্রনস ডিজিজকে মিমিক করে। হেভি ওয়ার্ম বার্ডেনের ক্ষেত্রে দুইটা ফিচার থাকতে পারে, ডিসেমিনেটেড ইনফেকশন বা স্ট্রঙ্গাইলয়েডাইসিস অথবা হচ্ছে হাইপার ইনফেকশন সিনড্রোম। এই দুটো একটু আমরা দেখছি। হাইপার ইনফেকশন সিনড্রোম হচ্ছে যখন ম্যাসিভ নাম্বার অফ L3 লার্ভা জেনারেটেড হয় ডিউ টু রিপিটেড অটো ইনফেকশন সাইকেল। বারবার এই অটো ইনফেকশন হওয়ার কারণে এখানে দেখা যায় যে এইটুক এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে পুরো সাইকেলটা, এবং এর কারণে হচ্ছে ম্যাসিভ অ্যামাউন্ট অফ L3 লার্ভাটা আমাদের বডিতে জেনারেটেড হয়। তো এই অটো ইনফেকশন সাইকেলের জন্য যে L3 জেনারেটেড হলো, এটা বেশি বেশি ইনফেকশন করছে, যেমন এটাকে হাইপার ইনফেকশন বলে। সাইন্স অ্যান্ড সিমটম হিসেবে আমরা পাবো হচ্ছে এন্টেরাইটিস, এখানে লিখিনি, এন্টেরাইটিস, কোলাইটিস বা ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। রিস্ক ফ্যাক্টর হাইপার ইনফেকশন সিনড্রোমের ক্ষেত্রে হচ্ছে মেজরলি স্টেরয়েড থেরাপি, তাছাড়া হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন হতে পারে, যে রিসেন্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে এরকম পেশেন্ট। তারপর হচ্ছে ড্রাগ হতে পারে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি। সোজা কথা, যত ধরনের ইমিউনোসাপ্রেশন আছে সবগুলোই হচ্ছে এটার জন্য রিস্ক ফ্যাক্টর, পার্টিকুলারলি স্টেরয়েড থেরাপি। ডিসেমিনেটেড ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে লার্ভা জিআই ইনভেড করে যদি এক্সট্রা ইন্টেস্টাইনাল স্পেসে চলে যায়, পার্টিকুলারলি সিএনএস, লিভার, কিডনি, পেরিটোনিয়াম, সেক্ষেত্রে এটাকে আমরা ডিসেমিনেটেড ইনফেকশন বলি। এই ক্ষেত্রে প্রেজেন্টেশন হতে পারে সেপসিস হিসাবে, যদি ব্লাড স্ট্রিমে বা পেরিটোনিয়ামে চলে আসে। যদি লাং ইনভলভ করে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। সিএনএস যেটা কমনলি ইনভলভড হয় এখানে, সেটা ইনভলভ হলে মেনিনজাইটিস দেখা যায়। সিএনএস ইনভলভমেন্টটা বেশ কমন, এবং এক্ষেত্রে আমরা সিএসএফে হচ্ছে পাই ইনক্রিজড প্রোটিন, নর্মাল গ্লুকোজ আর নেগেটিভ ব্যাকটেরিয়াল কালচার, কারণ ব্যাকটেরিয়া নাই। আর হচ্ছে প্লিওসাইটোসিস, মানে হচ্ছে সিএসএফের সেল কাউন্টটা অনেক বেশি থাকে, পার্টিকুলারলি ডাব্লিউবিসি অনেক বেশি হয়ে যায়। আর পেরিফেরাল ইউসিনোফিলিয়া ম্যাসিভ বার্ডেনের ক্ষেত্রে অনেক সময় অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, এরপর আসি আমরা ল্যাব ডায়াগনোসিসের স্যাম্পল হিসেবে আমরা মেইনলি স্টুল ইউজ করে থাকি। মাইক্রোস্কোপিতে আমরা হচ্ছে L1 লার্ভাটা দেখে থাকি, আর একসাথেই বলে রাখি যে স্টুল কালচারে আমরা L3 লার্ভাটা মেইনলি দেখে থাকি। তো L1 লার্ভাটা আমরা স্যালাইন মাউন্টে ডেমনস্ট্রেট করে থাকি, এবং এক্ষেত্রে মাইক্রোস্কোপিটা অ্যাটলিস্ট 4 বার করা হয় অন রিপিটেড ইন্টারভেলস, বিকজ এক্ষেত্রে হচ্ছে যে ওয়ার্ম আউটপুটটা এটা লো আউটপুট হয়ে থাকে, এবং হচ্ছে এদের শেডিংটা ইন্টারমিটেন্টলি হয়ে থাকে, এজন্য অ্যাটলিস্ট 4 বারের মতো করা হয়ে থাকে। আর এক্ষেত্রে হচ্ছে এন্টারো টেস্টটা করা হয় অনেক ক্ষেত্রে ডিউডেনাল অ্যাসপাইরেট দেখার জন্য। স্পেশালি আমরা এন্টারো টেস্টটা জার্ডিয়া ল্যামলিয়া ডায়াগনোসিসে ইউজ করেছিলাম, এক্ষেত্রে এটা আনকনভেনশনালি ইউজড। স্টুল কালচারের ক্ষেত্রে আমি একটু ডিটেলস বলতে চাই। এক্ষেত্রে কমনলি হারাডামরি কালচারটা বাংলাদেশে করা হয়ে থাকে, এছাড়াও বেয়ারম্যান কালচার আর হচ্ছে পেট্রি ডিশ কালচারও করা হয়ে থাকে, যদিও এদের তিনটারই মূলনীতি সেম। আমি যদি একটু বলি, ফার্স্টলি হারাডামরি কালচারের কথা যদি বলি, এক্ষেত্রে 0.1 to 1 গ্রাম স্টুলকে স্মিয়ার প্রিপারেশন করা হয় স্টুল দিয়ে। তো এই স্টুলের স্মিয়ারটা একটা কাগজে নেওয়া হয়, তো এইটা এরকম নিয়ে একটা কনিক্যাল
স্ট্রাকচার ফর্ম করা হয়। এই কনিক্যাল স্ট্রাকচারে এরকম সেন্টারে থাকে এটা স্মিয়ারটা, এবং এইটার একটা যে মাউথ এন্ডটা হচ্ছে প্লাগ দিয়ে, একটা কটন প্লাগ দিয়ে বন্ধ করা হয়, দেন হচ্ছে সেটা পানিতে আর কি করা হয়, ইমার্স করা হয়। এই ক্ষেত্রে হচ্ছে 10 দিন ইনকিউবেশন করার পর দেখা যায় যে এই স্টুলের মধ্যে যদি থাকে স্ট্রং আইলয়েডস থাকে, তারা হচ্ছে পানির দিকে চলে আসে, তাদের আসলে ওয়ার্ম ওয়াটারের প্রতি একটা প্রিডিসপোজিশন আছে, তাদের অ্যাট্রাকশন, তো এজন্য তারা চলে আসে। বেয়ারম্যান কালচারেও এরকমই একটা ফানেল ইউজ করে এরকম ওয়ার্ম ওয়াটারের মধ্যে দেওয়া হয়, পেট্রি ডিশ কালচারেও সেম। তো এইভাবে আর কি এই মূলনীতি ইউজ করে স্টুল কালচার করা হয়। এক্ষেত্রে L3 লার্ভাটা এক্সপ্রেস করা হয়, যেটা আগেই বলছি। উইদিন 2 days আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। সেরোলজিতে হচ্ছে আমরা ইউজুয়ালি এলিসা ইউজিং ক্রুড লার্ভাল অ্যান্টিজেন, এটাই কমনলি করা হয়ে থাকে। বাট নিউয়ার মেথডের মধ্যে আছে লিপ এসে, সেটা হচ্ছে লুসিফারেজ ইমিউনোপ্রিসিপিটেশন এসে। এছাড়া এলিসা ইউজিং NIE অ্যান্টিজেন, এটাও করা হয়ে থাকে। কর্পো অ্যান্টিজেন ডিটেকশন যদি করি স্টুলে, এটার ক্ষেত্রে এলিসা ইউজ করা হয়। মলিকিউলার ডায়াগনোসিসে রিয়েল টাইম PCR মেনলি করা হয়। এক্ষেত্রে বিভিন্ন জিন আমরা যদি বলি কী ইউজ করা হয়, সাইটোক্রোম C অক্সিডেজ সাব ইউনিট 1 জিন, 18S RNA, 28S RNA, এই জিনগুলি আর কি সিকোয়েন্স করা হয়। ট্রিটমেন্ট হিসাবে হচ্ছে অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম ওয়ান্স ইউজ করা হতে পারে, মেলবেন্ডাজল 500 মিলিগ্রাম 3 ডের একটা কোর্সে ইউজ করা হতে পারে। আইভারমেকটিনটা হচ্ছে মোর স্পেসিফিক ফর স্ট্রং আইলয়েডস, এটা এফেক্টিভও বেশি, এবং যদি ডিসেমিনেটেড ইনফেকশন হয় সেক্ষেত্রে প্রলংড ডিউরেশনে আর কি ডোজটা দেওয়া হয়। 200 মিলিগ্রাম পার কেজি ডোজটাই আর কি ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আর এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই যে কালচারের ক্ষেত্রে স্ট্রং আইলয়েডস আর হুকওয়ার্ম এটা ডিফারেন্সিয়েট করার প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রে মরফোলজিক্যালি আমরা যে জিনিসগুলি দেখি, স্ট্রং আইলয়েডসের ক্ষেত্রে হচ্ছে বাক্কাল ক্যাভিটি শ্যালো, ইসোফেগাস লঙ্গা, এবং হচ্ছে ওদের যে L3 ফর্মে হচ্ছে বাইফার্কেটেড টেল থাকে। হুকওয়ার্মের ক্ষেত্রে হচ্ছে ডিপার বাক্কাল ক্যাভিটি, শর্টার ইসোফেগাস, এবং টেলটা পয়েন্টেড থাকে। এই তিনটা দিয়ে আর কি ডিফারেন্সিয়েট করা হয়। মোটামুটি স্ট্রং আইলয়েডস নিয়ে এটুকুই।